এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন মন্ডল স্টুডিও থেকে ভৌতিক কাহিনী। আজ আপনারা শুনবেন লেখক সমরেশ মজুমদারের গল্প আত্মারাও ভুলে যায়। গল্প পাঠে আমি রাজীব। গল্পটি ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম। শুরু হচ্ছে আজকের গল্প আত্মারাও ভুলে যায়। কার্শিয়াংয়ে বেড়াতে গেলে রবীন্দ্রনাথ যে বাড়িতে থাকতেন, সনাতন বক্সির বাড়িটা তার খুব কাছে। চারধারে লম্বা লম্বা পাইন আর ইউক্যালিপটাস গাছ। ভর দুপুরবেলাতেও চারপাশ যেন ঠান্ডা ছায়া ছড়ানো। কুয়াশারা দল বেঁধে যাচ্ছে আর আসছে। আর বর্ষার সময় তো দিনরাত ভিজছে পাহাড়। সনাতন বক্সির সাথে আলাপ হয়েছিল আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবে। অ্যাটর্নি অতীন গাঙ্গুলির ক্লাবের মেম্বার, তারই গেস্ট হয়ে এসেছিলেন তিনি। মিস্টার গাঙ্গুলি ওনার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। সনাতন বক্সির পোশাক ছিল খাঁটি ব্রিটিশদের মতো, ইংরেজিও বলেন ব্রিটিশদের মতো। আমার পরিচয় পেয়ে বললেন, রবীন্দ্রনাথকে আমি শৈশবে দেখেছি কার্শিয়াংয়ে। অত্যন্ত সুপুরুষ ছিলেন তিনি। আমার পিতৃদেব ওখানে বাড়িটা করেছিলেন। গরমকালে প্রতি বছর মাস তিনেক ওখানে আমি থাকি। তা আমি বলে কি, মিস্টার মজুমদার, আপনি আমার ওই বাড়িতে মাসখানেক থেকে লেখালেখি করুন না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। অমনি রাজি হয়ে গেলাম। মিস্টার গাঙ্গুলি সঙ্গে সঙ্গে তার বাড়ির কেয়ারটেকার কাম কুক মহেন্দ্রকে সব কথা জানিয়ে দিলেন এবং সমস্ত ব্যবস্থা করিয়ে দিলেন। দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করলাম। পাহাড় আমাকে সবসময় যেন তার নিজের কাছে টানে। কার্শিয়াংয়ে পৌঁছে গেলাম ঠিক সকাল 11:30টায়। মিস্টার বক্সির বাড়ির গেটে পৌঁছাতেই একজন বৃদ্ধ দৌড়ে এলেন, সেলাম করে গেট খুললেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি মহেন্দর? জি সাহেব, কিন্তু আমাকে আপনি বলবেন না। কেন? আপনি সাহেব লোক, বহুত বড় রাইটার, বহুত বড় মানুষ। সে কি বলতে চাইছে বোঝা গেল। গেটের ভিতরে ঢুকেই দেখলাম বাড়িটা দুতলা বাড়ি, চারপাশে বাগানে ভরপুর, চারিদিকে প্রচুর গ্ল্যান্ডিফোরা ফুল ফুটে আছে। কিন্তু কীরকম একটা গভীর ছায়া জড়ানো আছে পুরো বাড়িটাকে ঘিরে। পুরনো আমলের বাড়ি, ইট দেখলেই তা বোঝা যায়। নিচের হলঘরটি চমৎকার সাজানো। দোতলায় মোট 3টে ঘর আছে। একটা বক্সি সাহেবের বেডরুম, সেটা তালা বন্ধ করা আছে। আমাকে গেস্ট রুমে নিয়ে গেল মহেন্দর। বিছানা, সোফা সেট একটু পুরনো দিনের, কিন্তু তা খুব সযত্নে রাখা আছে। দেখলাম জানলার পাশেও একটি টেবিল আর চেয়ার রাখা আছে। মনে মনে স্থির করলাম ওইটাই আমার কাজের জায়গা হবে। বাথরুমটা ঠিক ঘর লাগোয়া। দেখলাম তার আয়তনও একটি বড় ঘরের কাছাকাছি। মহেন্দর আমাকে জিজ্ঞাসা করলো, সাহেব নাস্তা এখানেই আনবো? আমি বললাম, নাস্তা না না, আমি একবারে লাঞ্চ করব 1টার সময়। মহেন্দর বলল, দরজার পাশে বেল আছে, যখন যা লাগবে শুধু বেলটা বাজিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে। পোশাক বদলে পাজামা পাঞ্জাবির ওপরে শার্ট চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। এই সময় 3য় ঘরের দরজাটা চোখে পড়ল। ওই দরজাতেও একটি তালা ঝুলছে, হয়তো মিস্টার বক্সি এলে ওইটা খোলা হয়। নিচে নামতেই মহেন্দ্রের সঙ্গে দেখা হলো। মহেন্দ্রকে জিজ্ঞাসা করলাম, তা মহেন্দর, রবীন্দ্রনাথবাবু এখানে এলে কোন বাড়িটা থাকতেন? মহেন্দ্র বলল, একটু ওপরে উঠে ঠিক ডান দিকে সাহেব। এখন তো ওই বাড়ির একতলায় অফিস হয়েছে, বেশি দূরে আপনাকে যেতে হবে না। পাহাড়ি রাস্তা ধরে উঠে এলাম। পথে আরেকজনকে জিজ্ঞাসা করে গাছগাছালিতে মোড়া দোতলার বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। আজ ছুটির দিন বলে বাড়িতে কেউ নেই। বইতে পড়েছি এই বাড়িতে বসে নাকি রবীন্দ্রনাথ তার বিখ্যাত গল্প ক্ষুদিত পাষাণ লিখেছিলেন। বাড়িটা ইংরেজি ই অক্ষরের মতো, শুধুমাত্র পেন্টার লাইনটা নেই। রবীন্দ্রনাথ নাকি দোতলার ঘর থেকে ও পাশের ঘরে সেই সকল স্বপ্নসুন্দরীদের ঘুঙুরের আওয়াজ শুনতে পেতেন। যা অলৌকিক, যা বিজ্ঞানের চোখে অবাস্তব, তা রবীন্দ্রনাথের কলমে এমন বাস্তব হয়ে উঠেছে যে পাঠক লৌকিক অলৌকিকের পার্থক্য ভাবতে চায় না।
অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আবার মিস্টার বক্সির বাড়িতে ফিরে এলাম। মহেন্দর চমৎকার রান্না করে, কিন্তু আজ আর লিখতে ইচ্ছা করলো না। কিছু বইপত্র ছিল আলমারিতে, সেগুলো দেখতে গিয়ে অবাক হলাম। বেশিরভাগ বই দেখলাম পরলোক জগৎ সম্পর্কিত বই, বাংলা এবং ইংরেজিতে লেখা। একটি বই হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। সুন্দর হাতের লেখা, সমীরণ বক্সি, 1933। সম্ভবত ইনি মিস্টার সনাতন বক্সির বাবা। দেখলেই বোঝা যায় পরলোক চর্চা সম্পর্কে ওনার খুব উৎসাহ ছিল। প্ল্যানচেটের ওপরও বই আছে খান আটেক। তার মধ্যে একটি নিয়ে বিছানায় শুয়ে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তবে ঘুম যখন ভাঙলো না, ঘুমটা ভাঙালো মহেন্দর। সে দেখলাম হাতে করে চা নিয়ে এসছে। আমি উঠেই চা খেতে খেতে মহেন্দরকে জিজ্ঞাসা করলাম, এইসব বই তোমার সাহেব পড়েন? মহেন্দর মাথা নাড়ল। না সাহেব, ওই বইগুলো সাহেবের বাবার, বড় সাহেবের। আচ্ছা, বড় সাহেব ওইসব চর্চা করতেন। ওনাকে তুমি দেখেছো? হ্যাঁ, আমি তখন খুব ছোট। আমার বাবুজি এখানকার কাজ করতেন। ওই যে ওপরে যে ঘর তালা দেওয়া আছে, ওখানে নাকি চর্চা করতেন বড়বাবু। কিসের চর্চা? আমি তো খুব ছোট ছিলাম, কিছু জানি না। তবে বড় সাহেবের বন্ধুরা যখন কলকাতা থেকে আসতেন, তখনই তাদের বন্ধুদেরকে নিয়ে বড় সাহেব ওই ঘরের ভিতর ঢুকতেন, এবং রাতে ঘরের দরজা বন্ধ করে ওরা যে কি করতেন তা আমি জানি না। বাবুজিকে জিজ্ঞাসা করলো, তিনি বলেছেন, তোর জানবার দরকার কি? বড় সাহেব বেঁচে থাকার সময়ও ওই ঘরের দরজা সব সময় বন্ধ থাকতো। শুধুমাত্র বড় সাহেব আর তার বন্ধুরা যখন ওই ঘরটিতে ঢুকতেন, তখনই ওই ঘরের দরজা খোলা হতো, কিন্তু ঢোকার পরে আবার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হতো। রাতে ভালোই ঘুম হয়েছিল, বেশ ঠান্ডা পড়েছে, রাতে বৃষ্টিও হয়েছিল। সকালবেলায় মিস্টার বক্সি ফোন এলো মোবাইলে। কোনো অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চাইলেন। হচ্ছে না জেনে তিনি খুব খুশি হলেন। তাকে জিজ্ঞাসা করলাম, গেস্ট রুমে আপনার বাবার পরলোক চর্চা সম্পর্কিত বইগুলো দেখলাম। ফোনের ওই পার থেকে মিস্টার বক্সি জানালেন, ও, আমি জানতাম ওই বইগুলো আপনার চোখে পড়বে। উনি কি প্ল্যানচেটে বিশ্বাস করতেন? না, কলকাতা থেকে যখন বাবার বন্ধুরা আসতেন, তখনই একমাত্র বাবা ওইসব করতেন। একটা ঘর ছিল, দেখবেন দরজার তালা দেওয়া আছে, ওই ঘরেই সমস্ত কাজকর্ম করতেন। আমি জিজ্ঞাসা করলাম, ওই ঘরটা এখনো তালা ঝুলছে কেন? মিস্টার বক্সি বললেন, বাবা বলেছিলেন ওই ঘরের দরজা যেন না খোলা হয়, তাই ঘরের দরজাটা বন্ধ করে রাখা হয়েছে। ওই ঘরে বাবার একটা ডায়েরি আছে, আপনি চাইলে পড়তে পারেন। আমি বললাম, তাহলে তো তালাটা খুলতে হয়। অমনি মিস্টার বক্সি বললেন, আমি মহেন্দ্রকে বলে দিচ্ছি, তবে আপনাকে একটাই অনুরোধ করব, দরজাটা কখনো খোলা রাখবেন না। বাবার শেষ ইচ্ছাটাকে সম্মান জানাতে চাই। আমি তক্ষুনি বললাম, অবশ্যই। এরপরেই মিস্টার বক্সি ফোনটা রেখে দিলেন। মহেন্দ্রের মুখ দেখে মনে হলো ওই ঘরের দরজা সে নিতান্তই অনিচ্ছায় খুলছে। বেলা 10টার সময় সে একটা বড় হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে এলো এবং বলল, সাপ, ওই ঘরে আলো নেই, সাবধানে যাবেন। আমার কিন্তু ঠিক ভালো ঠেকছে না। আমি বললাম, কেন? মহেন্দ্র অমনি বলল, না, জানি না। ওই ঘর যদি ভালো হতো তাহলে সাহেব এতদিন বন্ধ রাখতেন কেন? মহেন্দ্র এদিকে তালাটা খুলে হ্যারিকেনটা এগিয়ে নিয়ে দরজাটা ঠেলা দিয়েই অমনি ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঘরে ঢুকেই দেখলাম ঘরে কোনো আসবাব নেই, শুধু মাঝখানে একটা টেবিল আর তার চারপাশে 4টে চেয়ার। বহু বছর ধরে ঘরটা বন্ধ থাকার কারণে ঘরের ভিতর থেকে একটা ভটকা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু মেঝের ওপর বা টেবিলের ওপর ধুলো বেশি জমেনি। ঘরের ভিতরে কোথাও কোনো ভীতিকর বস্তুও নেই। টেবিলের ওপর একটা বাঁধানো খাতা, লেখার প্যাড আর একটা চৌকো কাঠের টুকরো, যার মাঝখানে একটা সরু গর্ত, সেই গর্তে আবার একটি পেন্সিল ঢোকানো আছে। এটাই বোধহয় প্ল্যানচেটের লেখার কাজে ব্যবহার করা হতো। আমি চেয়ারে বসে মোটা একটা খাতা খুললাম, ইংরেজিতে লেখা, সুন্দর হাতের লেখা। ডায়েরিতে লেখা ছিল, মিস্টার বক্সির বাবার প্ল্যানচেটে শখ এসেছিল রবীন্দ্রনাথের সম্পর্কে এসে। উনি এক সময় প্ল্যানচেট করতেন। শুনেছি ওর ছেলে সমীরের মৃত্যুর পর থেকে তিনি এত ভেঙে পড়েছিলেন যে প্ল্যানচেটে সমীরের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। কেউ কেউ বলেছিলেন শুধু সমীরের সঙ্গে নয়, ছোট বৌঠানের সঙ্গেও তিনি অনেকবার কথা বলেছেন। কাউকে সত্যাসত্য জিজ্ঞাসা করতে সাহস হয়নি। আমার কলকাতার বন্ধুরা, যেমন ডক্টর এস কে রয়,
অ্যাটর্নি বাসুদেব দত্ত, আইসিএস নির্মল সেনগুপ্ত। এখানে এসে আগ্রহ দেখানোয় আমি প্ল্যানচেট শুরু করি। অ্যাটর্নি বাসুদেব দত্ত রোগা ফর্সা মানুষ, কোনো নেশাভান করেন না, তাই তিনি মিডিয়াম হল। মূলত তিনি কাঠের গর্তে পেন্সিল ধরে রাখতেন, আর আমরা ওই কাঠটি স্পর্শ করে পরিচিত কোনো মৃত মানুষের আত্মাকে ডাকতাম। 2 বছর বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, কোনো কাজ হয়নি। বন্ধুরা ঠাট্টা করে বলতেন, এত ঠান্ডা জায়গা বলেই বাঙালি আত্মারা এখানে আসতে চাইছে না, কোনো নেপালি আত্মাকে ডেকে দেখো, সে অবশ্যই আসবে। দ্বিতীয় বছর গরমের ছুটিতে আমাদের শিলিগুড়ি থেকে আনতে গেল যে ড্রাইভার, সে পবন বাহাদুর নয়। পবনই আমাদের নিয়ে আসা যাওয়া করত। শুনলাম কয়েকদিন আগে বনের মধ্যে পথ দুর্ঘটনায় তিনি মারা গেছে। খুব খারাপ লাগছিল। প্ল্যানচেটে বসে আমরা পবনকে ডাকতে লাগলাম হিন্দি ভাষায়। 4 জনেই মনে মনে পবনকে ডাকছিলাম। হঠাৎ কাঠটা নড়ে উঠল, পেন্সিলের লেখা পড়ল কাগজের ওপর। বাচ্চা ছেলেদের হাতের লেখা, কখনোই সেটা অ্যাটর্নি বাসুদেব দত্তের লেখা নয়। কাগজে লেখা উঠল, কেন ডাকছেন? ডাক শুনে চলে এলাম। লেখাটা দেখলাম বাংলায়। পবন নিশ্চয়ই বাংলা লিখতে জানতো না। আমরা জানতে চাইলাম, কে আপনি? আপনি তো পবন বাহাদুর নয়। উত্তরে লেখা উঠল, আমি কে জানি না। তখনই আমরা বললাম, তাহলে আপনি চলে যান। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার লেখা উঠল, আমি ফিরে যেতে পারছি না, ফেরার পথ ভুলে গেছি, পথটা একটু বলে দেবেন? আমরা চমকে উঠলাম। আমরা বললাম, আমরা কি করে বলবো? মৃত্যুর পরে আত্মারা কোন পথে যাওয়া আসা করে সে কি আমরা বলতে পারবো? আমরা জানি না। অমনি খাতায় লেখা উঠল, তাহলে অন্য কাউকে ডাকো, সে এলে তার সঙ্গে আমি ফিরে যাব। মনে হলো খুব অসহায় কারোর কথা পড়ছি। আমরা আরও আধ ঘন্টা চেষ্টা করলাম যাতে পবনের আত্মা আসে, এলো না। বাধ্য হয়ে সে রাতের মতো চর্চা বন্ধ রাখতে হলো। দরজায় তালা দিয়ে বেরিয়ে এলাম। ওই ঘরে একটা আত্মা ভুল করে চলে এসে ফেরার রাস্তা চিনতে পারছে না, তাই সে ওই ঘরটিতেই থেকে গেছে। খুব খারাপ লাগছিল। পরের দিন সকালে অ্যাটর্নি দত্ত আমাকে জে.কে. স্মিথের লেখা দি আদার ওয়ার্ল্ড বইয়ের কয়েকটা লাইন পড়ে শোনালো। তাতে বলা হয়েছে, প্ল্যানচেটে কোনো আত্মা যদি সাড়া দেয় বা উপস্থিত হয়, তাহলে সে ফিরে না যাওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো আত্মাকে ডাকা যায় না বা দ্বিতীয় কোনো আত্মা আসে না। অর্থাৎ ওই বন্ধ ঘরের আত্মা ফিরে না যাওয়ার পর্যন্ত আর কেউ আমাদের ডাকে সাড়া দেবে না। সেক্ষেত্রে এই আত্মা ফিরে যাবে কি করে? মানুষের স্মৃতিশক্তির লোপ পাওয়ার রোগ হয় বা অসুখ হয় তা আমরা জানি, আত্মাদেরও যে হয় এই কথা প্রথমবার আমরা জানলাম। ডায়েরির লেখা ওইখানেই শেষ। সেই আত্মাটা ফিরে যেতে পেরেছে কিনা তা লেখা হয়নি। মহেন্দ্রের সঙ্গে আরও কথা বলে জানলাম, সে শৈশব থেকেই ওই ঘরের দরজা বন্ধ দেখে আসছে। সাহেবের হুকুম ছাড়া তা খোলা যেত না। আর সাহেব আজই প্রথমবার হুকুম দিলেন। আত্মা তো চিরকাল এক অবস্থায় থাকে না। মানুষ হয়ে যখন যেরকম কাজ করেছিল সেই রকম স্তরে তাদের জায়গা হয়। বেশিরভাগই পৃথিবীতে নতুন করে জন্মায়। হয়তো যে আত্মা ভুলে চলে এসেছে তাকে দুধ পাঠিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধেবেলায় মিস্টার বক্সি ফোন করলেন। কি অভিজ্ঞতা হলো? বললাম ডায়েরিটার কথা। উনি বললেন, ডায়েরিটা কেন নিয়ে এলেন? বাবা যা যেরকম রেখে গিয়েছিলেন সেরকমই থাকা উচিত ছিল। উনি বলেছিলেন দরজাটা যেন তালাবন্ধ থাকে। আমি নিজে কোনোদিন ঢুকিনি। আপনি দয়া করে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে আসুন। আমি মহেন্দ্রকে বলে দিচ্ছি। 10 মিনিট পরে মহেন্দ্র এসে বলল, সাহেব দরজাটা খুলে দিতে বলেছেন, কিন্তু আজ সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাল সকালে খুললে হয় না? আমি বললাম, না, সাহেব চাইছেন আজই ওই ডায়েরিটা ওখানে রেখে দিতে। দরজা খোলো, চলো রেখে দিয়ে আসি। হ্যারিকেন নিয়ে ভিতরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে টেবিলের কাছে এসে চারপাশের দিকটা তাকালাম। হ্যারিকেনের আলোতে আমাদের ছায়াগুলো দেখলাম কাঁপছে। ডায়েরিটা ঠিক জায়গায় রেখে কাঠের চাকতিটা তুললাম। কি মনে হতে ওই গর্তের পেন্সিলটা ঠেকিয়ে সাদা প্যাটের ওপর রাখতেই আমার হাত কেঁপে উঠল। আমি ফিরে যেতে চাই, আর পাচ্ছি না। লেখাটা আমার হাতে হয়েছে, কিন্তু আমার লেখা নয়। আমি অমনি জিজ্ঞাসা করলাম, আপনি কে? অমনি উত্তর এলো, ভুলে গেছি।
কতদিন এখানে আছেন? ভুলে গেছি, কিছু মনে থাকে না আমার, কিন্তু ভয়ঙ্কর বিপদের গন্ধ পাচ্ছি। জোর করে উঠে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর 7 দিন ওই বাড়িতে কাটিয়ে ফিরে এসে মিস্টার বক্সিকে সমস্ত ঘটনাটা জানিয়েছিলাম। তিনি কোনো মন্তব্য করেননি। বিশ্বাস না করলেও অস্বীকার করতে পারছি না আত্মার অস্তিত্ব। ঠিক 3 দিন পরে অ্যাটর্নি অতীন গাঙ্গুলির ফোন পেলাম। আপনি খুব লাকি মশাই। 2 দিন আগে মিস্টার বক্সির ওই কারসিয়াংয়ের বাংলোতে জঙ্গিরা আশ্রয় নিয়েছিল। পুলিশের সঙ্গে তাদের লড়াই হয়। পালাবার আগে জঙ্গিরা বাড়ির দোতলায় ডিনামাইট ফাটিয়ে পুরো উড়িয়ে দিয়েছে। ভাগ্যিস তার আগে আপনি চলে এসেছিলেন। ওই বাড়ির চৌকিদার এখন হাসপাতালে। থমকে গেলাম। আত্মা লিখেছিল, ভয়ঙ্কর বিপদের গন্ধ পাচ্ছি। সেটা কি এই কথা ভেবেই দোতলাটা যদি উড়ে যায় তাহলে আত্মাটা মনে হয় এখন মুক্ত। আত্মাদের তো আর মৃত্যু হতে পারে না। শুনছিলেন আজকের গল্প আত্মারাও ভুলে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর অন্যদের ভালো রাখুন।